কলেজ ট্রান্সফার যশোর শিক্ষা বোর্ড। যশোর শিক্ষা বোর্ডের স্টুডেন্টদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, তোমরা কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো, কারণ তোমাদের বোর্ডের ওয়েবসাইটের যে আবেদন প্রক্রিয়াটা রয়েছে এটা সম্পূর্ণ ডিফারেন্স এবং সম্পূর্ণ আলাদা ধর্মী। সো কীভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াটা আমি অবশ্যই ধীরে ধীরে বুঝিয়ে দিব, যাতে করে তোমরা খুব সহজে আবেদন করতে পারো এবং কিভাবে পেমেন্ট করবে সকল কিছু এই তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো। সো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যশোর বোর্ডে নোটিশ বোর্ডে আমরা যদি যাই সেখানে চেক করতে পারছি কোনো ধরনের নোটিশ প্রকাশ করা হয়নি। তার মানে আমরা এখানে ধারণা করছি যে তুমি আগামীকাল থেকে তুমি আবেদন করতে পারবে না, কারণ যেহেতু নোটিশ তারা প্রকাশ করেনি এবং টাকার পরিমাণটাও তারা প্রকাশ করে দেয়নি বা জানিয়ে দেয়নি। আর আজকে তো আবার ছুটির দিন, সো আজকে নোটিশ প্রকাশ নাও হতে পারে। সো তোমরা কাল থেকে হয়তো আবেদন করতে পারবে না, তবে তোমরা চাইলে একটু চেক করে নিতে পারো যে আগামীকাল থেকে তোমরা আবেদন করতে পারছো কিনা। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো যশোর বোর্ডে এরকম একটি ওয়েবসাইট, সুন্দর একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ, তারপরও কিছু ঝামেলা রয়েছে। এই ঝামেলাগুলো কিভাবে করতে হবে তোমরা আবেদন করার সময় একটু বুঝতে পারবে। তার আগে আমরা নোটিশটি দেখে নেই, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর কিভাবে নোটিশ এসেছিল, তারা কিভাবে আবেদন করেছে সেই প্রক্রিয়াটা আমরা যদি একটু জেনে নিই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, তোমরা আবেদন করতে পারবে, কারণ নোটিশটি সেম ক্যাটাগরি হবে। সো চলো তো আমরা একটু নোটিশটি দেখে নেই। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার তোমাদের সামনে নোটিশটি প্রকাশিত হয়েছে, তোমরা একটু নোটিশটি দেখতে পাচ্ছ। এটা কিন্তু দ্বাদশ শ্রেণীর ছিল, অর্থাৎ কিছুদিন আগে যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য ছিল, তোমাদের জন্য না। তোমাদের নোটিশটি প্রকাশ হলে অবশ্যই আপডেট তোমরা তথ্য পাবে। তবে এই নোটিশের মাধ্যমে তোমাদের কিছু বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। দেখো বলছি কি, এত দ্বারা এ বোর্ডের আওতাধীন সকল কলেজ বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং তাদের অভিভাবক সহ সকলকে জানানো যাচ্ছে যে 23-24 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের টিসি মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি, আন্তঃবোর্ড বিটিসি এবং ভর্তির অনুমতির জন্য এত এত তারিখ থেকে এত তারিখে আবেদন করা যাবে। ঠিক আছে, ওকে। সো আবেদন ফর্মে বোর্ডের ওয়েবসাইট ডাউনলোড মেনুতে পাওয়া যাবে। বলছে আবেদন ফর্মটি তুমি কোথায় পাবা? বোর্ডের ওয়েবসাইটের একটা লিঙ্ক তোমাদের প্রয়োজন হবে, সেই লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। ওয়েবসাইটে যাওয়ার পর বলছে ডাউনলোড মেনুতে যেতে হবে, সেখান থেকে তোমরা ওই ফর্মটি পাবে। শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের শূন্য আসন থাকতে হবে, অর্থাৎ আসন সংখ্যা কী করতে হবে? শূন্য থাকতে হবে। অর্থাৎ আসন সংখ্যা যদি ফাঁকা না থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না, তার মানে আসন সংখ্যা অবশ্যই ফাঁকা থাকতে হবে। নির্ধারিত জিপিএ থাকতে হবে, অবশ্যই নির্ধারিত জিপিএ থাকতে হবে। উভয়ই প্রতিষ্ঠানের সম্মতির প্রয়োজন রয়েছে, তার মানে দুইটি কলেজেরই অবশ্যই তোমাকে কী করতে হবে? সম্মতি প্রকাশ করতে হবে, তাহলে তুমি কিন্তু ট্রান্সফার নিতে পারবে। বর্তমান কলেজে কর্তৃপক্ষের বোর্ডের ওয়েবসাইট www.joshorboard.com ইনস্টিটিউট প্যানেল, অর্থাৎ তাদের একটা প্যানেল রয়েছে ইনস্টিটিউট প্যানেল, এই প্যানেলে গিয়ে তোমাকে আবেদন কী করতে হবে? দাখিল করতে হবে। দাখিল বলতে আমরা বুঝি কি, সেটাকে উপস্থাপন করতে হবে। অনলাইনে আবেদন দাখিল করার পর সোনালী পেমেন্টের মাধ্যমে তুমি আবেদন ফি প্রদান করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। তার মানে তোমাদের কী করতে হবে? একটা ডাউনলোড মেনু থেকে তোমাদের ফর্ম ডাউনলোড করতে হবে, সেটাতে তোমাদের কী করতে হবে সেটা আমি অবশ্যই একটু পরে বোঝাচ্ছি। দেন ওইটা কী করতে হবে? আবার ইনস্টিটিউট প্যানেলে গিয়ে তোমাকে কী করতে হবে? দাখিল করে নিতে হবে। আরেকটু দেখো, বিশেষ দ্রষ্টব্য রয়েছে। শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজে ইনস্টিটিউট প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে এবং ভর্তি কিছু আবেদন অ্যাকসেপ্ট করবে। তার মানে আমি একটু পরিষ্কার করে যাই, 4টি ধাপ রয়েছে। এক, তুমি যে কলেজে রয়েছো সেই কলেজে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর সেটা যদি পরবর্তী কলেজে, অর্থাৎ যেই নতুন কলেজে যাচ্ছ সেই কলেজ যদি সেটাকে কী করে? অ্যাকসেপ্ট করে, তারা আবার কী করবে? সেটা বোর্ডের কাছে পাঠাবে। বোর্ড যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে তোমাকে SMS এর মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে। দেন তুমি কী করবা? পেমেন্টে করার জন্য চেষ্টা করবা। তারপরে তোমাকে SMS মানিয়ে দেবে তোমার যে অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো জানিয়ে দেওয়ার পর তুমি কী করবা? পরবর্তী কলেজে নতুন ভর্তি হওয়ার জন্য তোমার যত ধরনের কাগজপত্র রয়েছে এগুলো কালেক্ট করবা তোমার পুরাতন কলেজ থেকে। দেন তুমি নতুন কলেজে যেয়ে ভর্তি হবা। সো সরকারি কলেজ হলে তোমার 5 থেকে 7,000 টাকা খরচ হতে পারে, আর বেসরকারি হলে 7 থেকে 8, 9, 10 হতে পারে, এটা স্বাভাবিক। সো তোমরা এগুলো একটু দেখে নিবা যে কত টাকা খরচ হতে পারে। ঠিক আছে, এরপর দেখো ছাড়পত্র প্রদানের অনুমতি পাওয়ার পর, অর্থাৎ তুমি যখন ছাড়পত্র পাবা অনুমতি, তার 15 দিনের মধ্যে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। ঠিক আছে, 15 দিনের মধ্যে ভর্তি সম্পূর্ণ হতে হবে। তার মানে বোঝা যাচ্ছে তোমার যেই তারিখে তোমাকে যে আবেদনটা দিবে, অর্থাৎ তোমার যদি অ্যাকসেপ্ট হয় তার মানে ওই দিন থেকে তুমি 15 দিনের মধ্যে সময় পাবা। ওই 15 দিনের মধ্যে তোমাকে কী করতে হবে? তোমার ভর্তির সকল কার্যক্রম রয়েছে সকল কার্যক্রম তুমি কিন্তু শেষ করতে পারবা। ছাড়পত্র প্রদানকালে কলেজ সংরক্ষিত একাডেমিক সার্টিফিকেট ফেরত প্রদান করতে হবে। অর্থাৎ তুমি যখন ছাড়পত্র নিবা তোমার কলেজ থেকে অবশ্যই মার্কশিট, তোমার অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট যতগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো কাগজপত্র তুমি জমা দিয়েছিলে পুরাতন কলেজে সেগুলো উত্তোলন করে নতুন কলেজে আবার গিয়ে ভর্তি হতে হবে এবং সেগুলো আবার জমা দিতে হবে। সো এগুলো উত্তোলন করতে হবে কিন্তু। ঠিক আছে, ছাড়পত্র প্রদানকারী কলেজ যে মাসে ছাড়পত্র প্রদান করবে সেই মাস পর্যন্ত কিন্তু বেতনাদি গ্রহণ করবে। তার মানে এখানে পরিষ্কার বুঝাই দিচ্ছে, মানে বুঝাই দিয়েছে যে যেদিন থেকে তুমি কলেজ থেকে বাতিল হবে সেদিন থেকেই
আর তোমার কাছ থেকে তারা বেতন নিতে পারবে না। অর্থাৎ যে মাসে, যদি এই মাসে হয় তাহলে তোমার নভেম্বর পর্যন্ত তারা বেতন নেবে, ডিসেম্বর পর্যন্ত যাবে না, ঠিক আছে। কিন্তু সেটা যদি একটু পরবর্তীতে হয় তাহলে দেখা যাচ্ছে বছরের যদি শেষের দিকে হয় তাহলে কিন্তু 1 বছরের বেতনটা তারা নেবে। এবং নতুন ভর্তি কলেজে তারা কি করবে, পূর্বের কলেজে যে পর্যন্ত বেতন পরিশোধ করতে আছে তার পূর্ববর্তী মাস থেকে বেতন গ্রহণ করবে। তার মানে তুমি যে নতুন কলেজে যাবা সেই কলেজে তুমি জবে থেকে ভর্তি হবা, অর্থাৎ যে তারিখ থেকে ভর্তি হবা সেই তারিখ থেকে কিন্তু তারা বেতন শুরু করা স্টার্ট করবে, অর্থাৎ তোমাকে বেতন ধরবে। সো এই বিষয়টা মাথায় রাখবে, অর্থাৎ পরিষ্কার করে দিলাম। আবেদন ফর্মের ওয়েবসাইটে ডাউনলোড মেনুতে পাওয়া যাবে, আবেদন ফর্মে বিস্তারিত নির্দেশনাবলী দেওয়া রয়েছে। সো এখন আমরা আবেদন ফর্মটি দেখব, কী কী নির্দেশনাবলী দেওয়া রয়েছে সেগুলো একটু পরিষ্কারভাবে জেনে নিই, যাতে করে আমাদের আবেদন করতে সমস্যা না হয়। সো স্টুডেন্ট, এখানে কি আর কোনো ধরনের সমস্যা রয়েছে? যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে যশোর বোর্ডের ওয়েবসাইটের আবেদন ফর্মটা, এই যে একটা আবেদন ফর্ম, এটা তোমাকে কিন্তু ডাউনলোড মেনু থেকে ডাউনলোড করে নিতে হবে। সো আবেদন ফর্মটা তোমরা এইভাবেই দেখতে পাবে, এখানে কিছু রয়েছে বাংলা, ইংলিশ, এগুলো তোমাকে সবাই পূর্ণ করে দিতে হবে। সো এখানে পূর্ণ করার জন্য দেখতে পাচ্ছ নাম রয়েছে ইংরেজিতে, বাংলাতেও দিতে হবে। পিতার নাম বাংলা ইংরেজি দিতে হবে, মাতার নাম বাংলা ইংরেজি, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, শ্রেণী, শাখা, শিক্ষাবর্ষ রয়েছে, রোল রয়েছে, শিক্ষার্থী আইডি রয়েছে, এগুলো তোমাকে সুন্দর করে পূর্ণ করতে হবে। এবার দেখো নৈবেত্তিক বা নির্বাচনী বিষয়, তোমার যে বিষয় রয়েছে, বিষয়ের নাম এক, তোমার যে কটা বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয়ের নাম এখানে লিখবা, তারপরে কোডের নাম্বার লিখবা, তারপরে চতুর্থ বিষয় এবং কোড সহকারে সুন্দর করে লিখে দেবা, ঠিক আছে। এরপর দেখো এসএসসি সমমানের তথ্য, অর্থাৎ তোমার যে মেট্রিকের যে তথ্যগুলো ছিল এখানে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ কত সালে পাস করেছো, রোল নাম্বার, শিক্ষা বোর্ড কোন শিক্ষা বোর্ড থেকে পাস করেছো এবং পাশের সাল অর্থাৎ কত বছর হলে পাস করেছিলে, ঠিক আছে। ওকে, এরপর দিবা হচ্ছে তো তৃতীয় নাম্বার তথ্য, সেটা হচ্ছে বর্তমান কলেজের ও ভর্তি ইচ্ছুক কলেজের তথ্যগুলো দিতে হবে, অর্থাৎ বর্তমান কলেজের তথ্যগুলো দিবা, কলেজের নাম, ইএন নাম্বার, ইএন নাম্বারটা হচ্ছে তোমার যে কলেজ সেই কলেজের নাম লেখার পর ইএন এই কথাটা লিখে সার্চ করলেই তোমার কলেজের ইএন নাম্বারটা দিয়ে দিবে। তারপর হচ্ছে উপজেলা এবং জেলা দিবা, তারপর হচ্ছে বোর্ড, অর্থাৎ বোর্ড দিয়ে দিবা। তারপরে যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের নাম দিবা, ইএন নাম্বার দিবা, উপজেলা এবং জেলা রয়েছে এবং কোন বোর্ডের আন্ডারে রয়েছে সেই বোর্ডের নামটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে। 9 নাম্বার বলছে, অর্থাৎ চতুর্থ নাম্বার, ছাড়পত্রের জন্য আবেদন কারণ, এই কারণটা অবশ্যই তোমাকে এখানে সুন্দর করে নিতে হবে, কারণ যদি যথার্থ না হয় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সো কারণটা অবশ্যই ভালোভাবে দিতে হবে, কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে, ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, কারো বাবা মা ট্রান্সফার হতে পারে, এ ধরনের সমস্যা থাকতে পারে, তোমরা এখানে দিবা, ঠিক আছে। তারপরে অভিভাবকের স্বাক্ষর ও তারিখ সুন্দর করে নিতে হবে এবং তুমি শিক্ষার্থীর তারিখ ও স্বাক্ষর সুন্দর করে দিতে হবে, অর্থাৎ তোমরা ফর্মটি দেখলে কিন্তু সহজে বুঝতে পারবা, যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো অবশ্যই বুঝতে পারবা যে কোনটায় কী করতে হবে, ঠিক আছে। এবার দেখো বর্তমান কলেজের অংশ এইটা এবং ভর্তিকৃত কলেজের অংশ এইটা, দেন প্রিন্সিপালের স্বাক্ষর নিতে হবে, এখানেও প্রিন্সিপালের স্বাক্ষর ও সিল নিতে হবে, অবশ্যই এগুলো কিন্তু লাগবে, না যদি নাও তাহলে তুমি রিজেক্ট হয়ে যাবে। এবার দেখো বিশেষ কিছু দ্রষ্টব্য বা নিয়ম, বর্তমান কলেজের অধ্যক্ষর আগে সম্মতিসূচক স্বাক্ষর করবেন, অবশ্যই আবেদনের সাথে এসএসসি ও সমমানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট কপি জমা দিতে হবে। আবেদনের সাথে কি করতে হবে, এসএসসি সমমানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা রয়েছে সেটার কপি জমা দিতে হবে। শিক্ষার্থীর এসএসসি বা জিপিএ ভর্তি ইচ্ছুক কলেজের ন্যূনতম জিপিএর চেয়ে কম হতে পারবে না, অর্থাৎ তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে যতটুকু জিপিএ চেয়েছে সেই জিপিএটাকে তোমাকে পূর্ণ করতে হবে, তাছাড়া তুমি কিন্তু অবশ্যই আবেদন নিতে পারবে না। তারপরে দেখো বোর্ডের অভ্যন্তরীণ বদলির জন্য বর্তমান কলেজ থেকে অনলাইনে আবেদন দাখিল করতে হবে, ভর্তি কিছু কলেজ কর্তৃক অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট না করলে তুমি কিন্তু হচ্ছে না, তার মানে সকল কিছু, অর্থাৎ এইগুলো নিয়মগুলো আমি যেগুলো পড়িয়েছি বা যে নিয়মগুলো তোমাদের আগে থেকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি সবগুলো ছিল। সো তুমি চাইলে এগুলো আবার পড়ে নিতে পারবা, কারণ তোমার এটা অবশ্যই তোমাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিঙ্ক আমি অবশ্যই বলে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবা, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্ট, এটা ছিল আমাদের আবেদন ফর্ম। এই ফর্মটা এখন তোমরা কি করবা, সম্পূর্ণ করবা, যাতে করে তোমাদের কোনো ধরনের প্রবলেম না হয়, কারণ এখানে বলে দিয়েছিল আবেদন ফর্মটি তোমাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে, কালেক্ট করার পর তোমাকে কি করতে হবে, সেটা সম্পূর্ণ করতে হবে, সুন্দর করে লিখবা, লেখার পর তোমাকে কি করতে হবে, আবার সেটা কি করছে, তাদের একটা ইনস্টিটিউট প্যানেল রয়েছে, এই প্যানেলে কি করতে হবে, দাখিল করতে হবে। দাখিল কথাটা মানে বুঝতে পারছো যে তোমাকে কি করতে হবে, উপস্থাপন করতে হবে, প্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা এই ফর্মটা এখন কি করব, সেটা দাখিল এবং পূরণ করে দেব। সো এটা ছিল হচ্ছে যারা ইটিসি নিতে চাচ্ছিল, ইটিসির জন্য। এখন যারা বা বিটিসি নিতে চাচ্ছিলেন, কিন্তু যারা সাবজেক্ট এবং বিষয় পরিবর্তন করতে চাই, যদিও কোনো ধরনের আপডেট আসে নাই, তারপরেও কোন ধরনের ফর্মটা লাগবে, সেই ফর্মটা হচ্ছে এইটা। যারা সাবজেক্ট এবং বিষয় পরিবর্তন করতে চায় তাদের কিন্তু প্রয়োজন হবে এই ফর্মটা। এই ফর্মটা তুমি কোথা থেকে ডাউনলোড করবে এটা আমি অবশ্যই দেখে দেবো, ঠিক আছে। সো এইটাও তোমাকে নিয়ে দেবে। তো নোটিশটি প্রকাশ হলে আমি এটারও একটা ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করবো। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো যে আমাদের বা তোমাদের কি কি করতে হবে। এখন চলো আমরা অনলাইনে কি কি করতে হয় সেটা একটু দেখে নিই। সো তুমি আসার পর এখন ওয়েবসাইটে চলে আসো। ওয়েবসাইটে আসার পর তোমার এই লিঙ্কটির প্রয়োজন হবে, লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। বাট এইবার দেখো তোমাকে বলছে ইনস্টিটিউট প্যানেল। ইনস্টিটিউট প্যানেলটা এখান থেকে খুঁজে
খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খুঁজে বের করে তোমাকে কী করতে হবে, ওই যে আবেদন ফর্মটা ছিল সেটাকে কী করতে হবে, দাখিল করতে হবে। সো ইনস্টিটিউট প্যানেলটা কোথায়, এই যে হাতের বাম সাইডে দেখতে পাচ্ছ ইনস্টিটিউট প্যানেল, আমি একটু জুম করে দেখাবো। সো ওখান থেকে দেখে নিবা, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পপ আপ ফাইল আসলো, চলে এসেছে। এইটা এখন তোমাকে কী করতে হবে, সেইটা তোমাকে কলেজ থেকে ইয়ার নাম্বার নিতে হবে, ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে এটা তোমার কলেজে যে কম্পিউটার অপারেটর রয়েছে তার কাছে থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। এইটা তুমি তার কাছ থেকে কালেক্ট করতে পারো, অথবা তোমার যে আবেদন ফর্মটা ছিল, যে আবেদন ফর্মটা একটু আগে আমরা পূরণ করে এসেছি, সেইটা তোমাকে সেখানে তোমার কলেজে জমা দিতে হবে। ঠিক আছে, জমা দিলে তারা তোমার কাজটি করে দিবে। যদি না করে দেয় তাহলে তোমাকে অবশ্যই সেই কলেজ থেকে ইএন নাম্বার এবং পাসওয়ার্ড নিতে হবে, কারণ এটা কলেজের কর্তৃপক্ষের কাজ ছিল কিন্তু। ঠিক আছে, দেন নেওয়ার পর তুমি কিন্তু তোমার লগ ইন করবা, লগ ইন করে তোমার যে ওই যে আবেদন ফর্মটা ছিল সেটা তুমি সাবমিট করে দিবা। সাবমিট করলে তোমার প্রথম কলেজ দেখবে, দেন তোমার দ্বিতীয় কলেজ দেখবে, দেন বোর্ড দেখবে। বোর্ড দেখার পর তোমাকে জানিয়ে দেবে যে তোমার কনফার্ম হয়েছে কিনা। ঠিক আছে, সো এইভাবে আর কি। বাকিগুলো কিন্তু আর আমি করতে পারবো না, কারণ আমার কাছে কোনো ইএন নাম্বার নেই এবং পাসওয়ার্ড নেই। এই কাজটা তোমাকে করে নিতে হবে, কিন্তু মেন কাজটাই হচ্ছে সেটা ওই যে ফর্মটা পূরণ করা এবং সেটা কলেজে উপস্থাপন করা। অর্থাৎ তোমাকে আগে ফর্ম পূরণ করে তোমার কলেজে যেতে হবে, কলেজে গিয়ে সেটা স্যার দিয়ে দিতে হবে, অথবা কলেজ অপারেটর কম্পিউটার অপারেটর যে রয়েছে তাকে দিতে হবে। সে যদি পূরণ করে দেয় তো ভালো কথা, আর যদি না দেয় তাহলে তোমাকে নিজে থেকে নিয়েই সেটা কম্পিউটার মাধ্যমে পূরণ করতে পারবা, অথবা তোমার মোবাইলের মাধ্যমে পূরণ করে নিতে পারবা। সো ডিয়ার স্টুডেন্ট, এটা ছিল তোমার আবেদন প্রক্রিয়া। এবার চলো কীভাবে তুমি পেমেন্টটা করবা। সো পেমেন্ট করার জন্য অবশ্যই তোমাকে কী করতে হবে, সোনালী সেবা, আবার ওয়েবসাইটে আসতে হবে, আসে কী করতে হবে, সোনালী সেবা খুঁজতে হবে। এখানে আসার পর তুমি একটি ক্লিক করবা, ক্লিক করার পর তুমি অনলাইনে সোনালী সেবা দেখতে পাচ্ছ। সো আমি বলবো, প্রিফার করি তুমি অনলাইনে না করে অফলাইনে করো। অর্থাৎ তুমি যে আবেদনটি করেছিলে সেটি এখানে আসার পর ক্লিক করার পর জমা দেওয়ার পর তারপরে হচ্ছে যেগুলো ডকুমেন্ট প্রয়োজন ছিল সেগুলো স্ক্রিনশট নিবা। নেওয়ার পর তুমি কী করবে, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে গিয়ে জমা দিবা। এর জন্য তোমার সোনালী ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি জাস্ট গিয়ে জমা দিবা, কিন্তু সকল ডকুমেন্ট যেন থাকে। এগুলো জমা দেওয়ার পর তোমার কাজ শেষ। কিন্তু তুমি যদি অনলাইনেই করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এখানে এসে অনলাইনে করতে হবে। সো প্রক্রিয়াটা হচ্ছে পেমেন্ট মেথড, তুমি কী জন্য অনলাইনে টাকা দিবা, অবশ্যই সেটা টিসির জন্য, তাহলে টিসি এখানে দিয়ে দিবা। অ্যামাউন্ট নাম্বার, তোমার কতটা অ্যামাউন্ট নাম্বার হচ্ছে, এক্সামিনেশন, তোমার এক্সামিনেশন সেশন বা ইয়ার নাম্বারটা দিয়ে দিবা, ইনস্টিটিউট নেম দিয়ে দিবা, পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিস, উপজেলা রয়েছে উপজেলা। ঠিক আছে, তারপরে হচ্ছে জেলা রয়েছে সেই জেলাগুলো দিয়ে দিবা। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন নেম রয়েছে, মোবাইল নাম্বার, অবশ্যই এখানে সচল একটি মোবাইল নাম্বার দিতে হবে। অ্যামাউন্ট অর্থাৎ টাকা দিতে হবে, কমিশন রয়েছে, ভ্যাট রয়েছে। সো এই যে কমিশন, ভ্যাট, ট্যাক্স এত কিছু দেওয়ার প্রয়োজনে তুমি চাইলে সেটা ব্যাংকে গিয়ে সরাসরি তুমি টাকাটা জমা দিতে পারো। সেক্ষেত্রে হয়তো তোমার কাছ থেকে 10 টাকা বেশি নিতেই পারে, এটা স্বাভাবিক, তাহলে তুমি এখানে জমা দিতে পারো। বাট অনলাইনে করলে তোমার এই ধরনের সমস্যাগুলো হতে পারে। ঠিক আছে, তারপরে বলছে এইখানে তুমি গেলেই তুমি নোটিশটা দেখতে পাবে, দেন তোমার যে পড়ার যদি ইচ্ছা হয় লাল কালিগুলো এগুলো পড়ে নিও। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ডিয়ার স্টুডেন্ট, এটাই ছিল তোমার যশোর বোর্ডের একটু ঝামেলাপূর্ণ। তার মানে তোমাদের ফর্মটি আগে কী করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। সো ফর্মটি ডাউনলোড করার জন্য কোথা থেকে ডাউনলোড করবে, এখন দেখো ফর্মটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড মেনু আছে, এখানে আসবা। এখানে আসার পর তুমি এখানে ক্লিক করবা, ক্লিক করার পর একটু বড় করে নিবা, যেহেতু ভিউ মোর রয়েছে তাহলে ভিউ মোর করো। এখানে আসার পর তুমি দেখতে পাবা সেটা হচ্ছে তোমার কলেজ টিসি লাগবে, এটা বিদ্যালয় টিসি, তাহলে এটা দরকার নেই, তোমার কলেজ টিসির দরকার। তাহলে তোমার কলেজ টিসি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ছাড়পত্র ও আবেদনপত্র, এই যে একটা ডাউনলোড রয়েছে, এখান থেকে তুমি কী করবা, ডাউনলোড করে নেবে। এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আর যারা বিষয় পরিবর্তন করতে চায় তাদের জন্য হচ্ছে এই যে এখানে আরেকটা ফর্ম রয়েছে, বিষয় পরিবর্তন, বিভাগ পরিবর্তন, তাদের জন্য এটা। তবে এইটা নোটিশ এখনো প্রকাশ করা হয়নি, অবশ্যই কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে। সো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। সো এটা ছিল প্রক্রিয়া। তার মানে এই ফর্মগুলো তোমাকে কিন্তু হাতে কলমে পূর্ণ করে নিতে হবে। করার পর তোমার কলেজে গিয়ে জমা দিতে হবে, অর্থাৎ তারা যদি কাজ করে দেয় তো ভালো কথা, যদি না করে দেয় তোমাকে নিজে থেকে কাজ করে নিতে হবে। সেক্ষেত্রে কলেজের ইএন নাম্বার এবং পাসওয়ার্ডটা তোমার কালেক্ট করে নিতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও আমি থাকতেছি না, কিছু পার্সোনাল কাজে বাইরে যাবো, এই জন্য খুব শর্টকাটে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি এরপরও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে, আমি তোমাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।